ডিয়ার স্টুডেন্টস, হলি চাইল্ড কেয়ার অ্যান্ড ক্রিকেটের স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হোসেন কাজল, তোমাদের চতুর্থ শ্রেণীর ক্লাস টিচার। আজকে আমাদের 9 নং শিট নিয়ে আমরা আলোচনা করব। সো বিফোর স্টার্টিং মাই ক্লাস আমি কিছু কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে। আমি জানি বর্তমান সময়ে অনেকে খুব কঠিনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে যারা বাসায় থেকে পড়াশোনা করছো, আমি তাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা জানো আমাদের প্রতিষ্ঠানের যে শিক্ষকবৃন্দরা আছেন, আমরা সকলে মিলে চেষ্টা করে যাচ্ছি যেন তোমরা বাসায় থেকে তোমাদের ক্লাসগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারো এবং সুন্দরভাবে পড়াশোনা করতে পারো। সো আই হোপ যে আমরা যে লেসনগুলো তোমাদেরকে দিচ্ছি, সেই লেসনগুলো সুন্দরভাবে তোমরা বাসায় পড়াশোনা করার চেষ্টা করো। সো আমি যদি আমার ক্লাস শুরু করি, তাহলে তোমরা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম আমার 8 নং শিট। আজকে আমি 9 নং শিট নিয়ে আলোচনা করব। সো আমাদের এই শিটটি যেগুলো আমরা দিচ্ছি, এই শিটটিতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের শিটে প্রায় 8 থেকে 9টির মতো সাবজেক্ট আছে। সেই সাবজেক্টগুলো আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। যেই সাবজেক্টগুলো তুলনামূলকভাবে একটু কঠিন, সেগুলো একটু চেষ্টা করব বেশি আলোচনা করার জন্য। বিশেষ করে স্টুডেন্টরা যেই প্রবলেমগুলো ফেস করে থাকে ইংলিশ এবং ম্যাথ সাবজেক্টগুলোতে, সেগুলো আমি চেষ্টা করব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সো প্রথমে আমাদের এখানে যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা ক্লাস করার সময় তোমাদের শিটটি হাতে রাখতে পারো। শিট ইভেন বই হাতে রাখলে তোমরা অনেকে সুবিধা পাবে। সো আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিটের প্রথম সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে আমরা যেই গল্পটি পড়তে বলেছি, সেটি হলো হাত ধুয়ে নাও। সো হাত ধুয়ে নাও গল্পটি আমি যদি পুরো গল্পটি সামারি করি, তাহলে এই গল্পটি থেকে আমরা একটা বাক্যে আমরা সামারি করতে পারি, সেটা হলো স্বাস্থ্যই সকল সুখের মূল। তোমরা জানো যে তোমরা এই প্রভাবটি অনেকে আগে শুনেছো, ইভেন পড়েছো। তো আমাদের স্বাস্থ্য যদি ঠিক না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো দিনের যে কাজটা বা অন্যান্য যে আমাদের পড়াশোনা, তারপরে হচ্ছে আমাদের হোমওয়ার্ক, ইভেন অন্যান্য যে কাজগুলো, সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে করতে পারবো না। সো স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কিছু উপায় অবলম্বন করতে হয়। যেমন আমাদেরকে তোমার খাবার পূর্বে নিয়মিত হাত ধৌত করতে হয়। এরপর বাইরে থেকে তোমার বাসায় আমরা যখন যাই, তখন হাত ধুয়ে প্রবেশ করা উচিত। এরপর নিয়মিত গোসল করা। সো সেই জিনিসগুলো আমরা যদি নিয়মিত অবলম্বন করে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারবো এবং অন্যান্য রোগ জীবাণু থেকে দূরে থাকতে পারবো। সো পুরো গল্পের সামারিটা কিন্তু এটা। আর এই গল্পে একটা চরিত্র আছে অন্তুকে নিয়ে। অন্তু কিন্তু তোমরা গল্পটি পড়লে বুঝতে পারবে, অন্তু কিন্তু নিয়মিত সে হাত ধৌত করতো না, তারপরে গোসল করতো না। এই জন্য কিন্তু তার সর্দি, এরপর জ্বর, এগুলো লেগে থাকতো। সো আই হোপ যে তোমরা নিয়মিত গোসল, ইভেন হাত ধোয়া, এগুলো করবে। আর বর্তমান যে সিচুয়েশন, সেটা সাথে এই গল্পটা অনেকটা মিলে। তো আই হোপ যে তোমরা সকলে অনেকটা সচেতন এবং সচেতনতা অবলম্বন করবে। সো এই ছিল আমার হাত ধুয়ে নাও গল্পটি থেকে ছোট্ট একটি আলোচনা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দার্থ, এরপর প্রশ্ন উত্তর, এগুলো আছে। এগুলো তোমরা বাসায় ভালোভাবে পড়ে নেবে। এরপর আমি যদি বাংলা দ্বিতীয় পত্রে আলোচনা করি, আমি খুব ব্যাপক আলোচনা করব না। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু বইয়ের মধ্যে পাবে। তো আমি অল্প করে বলে আমি ইংলিশ, ম্যাথ যেগুলো আসলে তোমাদের বেশি প্রয়োজন, সেগুলো চেষ্টা করবো বোঝানোর জন্য। তো বাংলা দ্বিতীয় পত্রে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বাক্য কাকে বলে, বাক্যের কয়টি অংশ কী কী। বাক্য আসলে কাকে বলে? একটি বাক্য যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কয়েকটি শব্দ কিন্তু একত্রিত করতে হবে। কয়েকটি শব্দের একত্রিত করে মনের ভাব সম্পূর্ণ যদি সেই বাক্যটা দ্বারা করা যায়, তাহলে কিন্তু সেটা বাক্য। তো কয়েকটি শব্দ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে আমরা সেটাকে বাক্য বলে বিবেচিত করে থাকি। এরপরে বাক্যের 2টি অংশ থাকে। বাক্যের তোমার 3টি অংশ আছে। সেটি অংশগুলো হলো আকাঙ্ক্ষা, আসক্তি
যোগ্যতা, এগুলো আমি ডিটেলস আলোচনা করব না, এগুলো তোমরা বইয়ের মধ্যে পাবে, সেখান থেকে পড়ে নেবে। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা অনুবাদ। বাংলা অনুবাদে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে বাংলা অনুবাদ যদি তোমরা শিখতে চাও তাহলে কিছু উপায় অবলম্বন করতে হবে। সেগুলো হলো ইংরেজি দ্বিতীয় পত্রের শেষের দিকে ট্রান্সলেশন একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা কিছু সেন্টেন্স দেওয়া আছে প্রথমের দিকে, প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো আমরা কীভাবে করব, এরপর পাস্ট টেন্সের বাক্যগুলো আমরা কীভাবে করব। সো সেই বাক্যগুলো তোমরা যদি সেই বাক্যগুলো নিয়ে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই অনুবাদটা তোমাদের সলভ হয়ে যাবে। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে ভাব সম্প্রসারণ আছে, একতায় বল, পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া আছে, তোমরা বই থেকে ভালোভাবে বুঝে বুঝে পড়ে নেবে। এরপরে ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রে আমরা একটা এখানে গল্প দেখতে পাচ্ছি, হু ইজ ফার্স্ট। এখানে হচ্ছে তোমার এই তোমাদের হচ্ছে ইংলিশ গ্রামার যে বইটি আছে সেই গ্রামার বইটিতে তোমরা এই প্রায় মডেল 7 কি 8-এ পাবা, 7, 8, 9 এগুলোর মধ্যে খুঁজলে তোমরা পাবে হু ইজ ফার্স্ট এই গল্পটি। তো সেখান থেকে আমি বলছি গল্পটি পড়ে 1 থেকে 4 পর্যন্ত তোমরা 1 থেকে 4 পর্যন্ত তোমাদেরকে পড়তে বলা হয়েছে। তো আমি যদি তোমাদেরকে গল্পটা একটু পড়িয়ে দিই তাহলে হচ্ছে এখানে কিন্তু আমরা হচ্ছে কোশ্চিন পেপার দিয়েছি, এই কোশ্চিন পেপারে কিন্তু আমরা গল্পটা তুলে দিচ্ছি ছোটো করে। আমি যদি এটাই তোমাদেরকে একটু পড়ে বলে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ডায়ালগ, তানিয়া এবং ফারহানের মধ্যে কথা হচ্ছে। তো তানিয়া প্রথম যে বাক্যটা বলছে, তানিয়া বলছে হাউ মেনি পিপল আর ইন দ্য রেস। একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে কতগুলো লোকজন সেখানে আছে, দৌড় প্রতিযোগিতায় কতজন সেখানে আছে। তো ফারহান বলছে আই থিঙ্ক দেয়ার আর 8 পিপল, আমার মনে হয় সেখানে 8 জনের মতো মানুষ আছে। 3 গার্লস অ্যান্ড 5 বয়েজ, 3 জন মেয়ে এবং 5 জন বালক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তানিয়া আবারও বলছে যে রিয়েলি হু ইজ ফার্স্ট। তানিয়া বলছে সত্যি কি তাই, কে প্রথম হয়েছে। এরপরে হচ্ছে ফারহান বলছে, তোমরা সিটটা কাছে রাখতে পারো অথবা বইয়ের মধ্যেই গল্পটা আছে, বই থেকেও পড়তে পারো। এরপর ফারহান বলছে ইটস ফজলে, হি ইজ গট আ ব্লু শার্ট, যার নাম হয় ফজলে, যে তোমার নীল শার্ট পরিধান করে আছে। হি ইজ ভেরি ফাস্ট, সে অনেক দ্রুতগামী। এরপরে তানিয়া বলছে যে হু ইজ থার্ড, তৃতীয় কে। এরপর ফারহান বলছে আই থিঙ্ক সামির ইজ থার্ড, আমার মনে হয় সামির তৃতীয়। হিজ শার্ট ইজ রেড, তার জামা লাল। বাট আই কান্ট সি দ্য আদার্স, কিন্তু আমি অন্যদেরকে দেখতে পাচ্ছি না। দে আর ফার বিহাইন্ড, তারা অনেক দূরে, তারা অনেক পিছনে। সো এইভাবে করে তোমরা বাংলাটা পড়বে। বাংলাটা পড়ে ওই গল্প থেকে 1 থেকে 4 পর্যন্ত পড়তে বলা হয়েছে। সো আমি যদি এখানে একটু তোমাদেরকে দেখাই যে গল্পটা আমি বের করতেছি, সেটা হলো মডেল 7-এ পাবা তোমরা, মডেল 7-এর মধ্যে তোমরা সেই গল্পটি পাবে। আর 1 থেকে 4 আসলে এটা খুব মানে একটা আলোচনা, আমি তোমাদের ক্লাসের মধ্যে এগুলো অনেকবার আমি করিয়েছি। সো 1 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ যে কলাম অর্থাৎ টেবিল করতে হবে, কলাম মিল করা, কলাম এ এর সাথে কলাম বি এগুলো মিল করতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে তোমার এখানে একটা আমি দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড, সেটা হলো যেমন এখানে দেখো যে রেস এর বাংলা হলো দৌড় অথবা দৌড়ানো। এর সাথে ডান দিকের একটা ওয়ার্ড আমরা নিতে পারি রান, এটারও অর্থ দৌড়ানো। সো বোথ ওয়ার্ডস আর সেম, রাইট। সো তোমরা দুইটার অর্থ যখন একই হবে সেই সেন্টেন্সগুলো তোমরা নিয়ে এই টেবিলটা মিল করতে পারো। এরপরে আমি যদি আসি হলো তোমরা দেখতে পাচ্ছ, এরপরে আমি যদি আলোচনা করি তাহলে হচ্ছে এই যে তোমার 2 নম্বর ট্রু ফলস তোমরা পড়ে নিবে। যে বাক্যটা ট্রু সেটা ট্রু লিখলে, আর ফলস হলে সেটা ফলস লিখে কারেক্ট অ্যান্সারটা লিখবে। এই যে ডায়ালগটি ভালোভাবে পড়লে কিন্তু তোমরা ট্রু ফলস প্রশ্ন উত্তর সেগুলো লিখতে পারবে। এরপর 3 নম্বরের প্রশ্ন উত্তর আমি আর আলোচনা করলাম না, এগুলো এই ডায়ালগ থেকে লিখতে হবে, উপরের যে গল্পটা আছে এটা থেকে লিখতে হবে। আর 4 নম্বর একটা কম্পোজিশন লিখবে এই গল্পটি থেকে। সো এই হলো আমার এই তোমার সিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা, ছোট্ট একটি আলোচনা ছিল সিন কম্প্রিহেনশনের। আই হোপ যে তোমরা সেটা বুঝতে পেরেছো। এরপরে আমি যদি আসি আমার পরের আলোচনা, তাহলে আমি এখানে তোমরা এই শিটের মধ্যে দেখতে পাবে যে শিটের
এই শীট নং হলো এই যে ইংরেজি প্রথম পত্র, এখন কিন্তু আমি আলোচনা করছি ইংরেজি প্রথম পত্র, রাইট? তোমরা এই উপরের অংশটা দেখার দরকার নেই, এটা আমি লিখে রাখছি। এই কিছুক্ষণ পরে আমি যেটা বোঝাবো সেটা লিখে রাখছি, যেন আমার লেকচারটা যেন তাড়াতাড়ি আমি শেষ করতে পারি, কারণ আমার অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো আলোচনা করতে হবে। তো তোমরা এখন শুধু এই জায়গাটা দেখতে পারো, যেমন এই ইংরেজি প্রথম পত্র আমি কিন্তু এখন আলোচনা করছি, রাইট? ইংরেজি প্রথম। সো ইংরেজি প্রথম পত্রে তোমরা ইংরেজি প্রথম পত্রে তোমরা সিলেবাসের 9 থেকে 13 পর্যন্ত যেই বিষয়গুলো নিয়ে আমি পূর্বেও আলোচনা করেছিলাম, এগুলো সাধারণত তোমাদের একটু এগুলো নিয়ে প্রবলেম ফেস করতে হয়, তো সেগুলো আমি চেষ্টা করব আবারও একটু বলে দেওয়ার। তো সিলেবাসের হলো তোমার 9 নং, যেটা সিলেবাসের 9 নং হচ্ছে WS কোশ্চিন আছে। তো এখানে তোমার শিটের মধ্যে যে WS কোশ্চিনটা দিয়েছি সেটা তোমরা দেখে নিয়ে লিখবে, দেখে তোমরা পড়ে নিয়ে লিখবে। আর আমি হচ্ছে WS কোশ্চিনটা একটু আমার নিজের মতো করে বোঝাচ্ছি। যেমন গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে সাবজেক্ট নিয়ে যদি আমরা WS কোশ্চিন করতে চাই তাহলে কীভাবে করবো, আজকে আমি বুঝাবো যদি অবজেক্ট নিয়ে WS কোশ্চিন আমরা করি তাহলে সেই WS কোশ্চিনগুলো কীভাবে করতে হবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কিছু রুলস লিখে রেখেছি। তো এখানে কিছু আমি রুলস লিখে রেখেছি। সো এখানে উপরে দেখতে পাচ্ছ তোমরা যে সিলেবাসের 9 নং সেন্টেন্স এর অবজেক্ট ধরে কীভাবে শিখবো, একটা সেন্টেন্সের অবজেক্ট ধরে আমরা কীভাবে WS কোশ্চেন শিখবো সেটা সম্পর্কে আমি এখানে লিখছি। যেমন ফরম্যাটটি তোমরা এই ক্লাস ভিডিওটি দেখার সময় তোমরা পজ করে এই যে আলোচনাটা আছে এটি তোমরা তুলে নিতে পারো, পজ করে তুলে নিলে তাহলে তোমাদের আমি মনে করি যে বেটার হয়। তো এই ফরম্যাটটা তোমরা তুলে নিলে, যেমন যদি অবজেক্টটি যদি ব্যক্তি বোঝায় অবজেক্ট দ্বারা তাহলে হুম হবে, তারপর বস্তু বা প্রাণী বোঝালে হোয়াট হবে, তারপর দিস দ্যাট দস এগুলো বোঝালে হুইচ হবে, সময় বোঝালে হোয়েন হবে, স্থান বোঝালে হোয়ার, কারণ বোঝালে হোয়াই হবে, কীভাবে বোঝালে হাউ। সো এগুলো কিন্তু অবজেক্ট কোনটা, বাক্যের যে শেষ অংশটা সেটা কিন্তু অবজেক্ট। যেমন সে ভাত খায়, হ্যাঁ, এই বাক্যটাতে সে কী খায়, কী দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা অবজেক্ট পাই, রাইট? সো অবজেক্ট হলো সেটা। সো সেই অবজেক্টের নিচে যদি দাগ দেওয়া থাকে তখন সেই অবজেক্ট দ্বারা ব্যক্তি বোঝালে এটা হবে, বস্তু বোঝালে ওয়ার্ড হবে। সো এই নিয়মটা কিন্তু তোমাদেরকে উপরে আমি লিখে দিয়েছি, এটি তোমরা পজ করে তুলে নিতে পারো। এরপরে আমি যদি আসি, এখানে আমি 2টা এক্সাম্পল দেখিয়েছি। এখানে 1 নম্বরে কিন্তু আমি তোমার সেন্টেন্সটার যে আমরা তৈরি করব সেই সেন্টেন্সটা তৈরি করার নিয়মটা, প্রথমে কোনটা বসাতে হবে দেন কোনটা বসাতে হবে সেগুলো কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। যেমন তোমার আমি আজকে এই 2টা নিয়ম শেখাবো, সবগুলো শেখাবো না, আমি আজকে শেখাবো তোমার এই যে হোয়াট আর হুইচ, এই 2টা শেখাবো। হ্যাঁ, এই তোমার রাইট দিয়ে দিচ্ছি আমি, হোয়াট আর হুইচ, এই 2টা নিয়ম আমি আজকে শেখাবো। বাকি যে নিয়মগুলো আছে সেগুলো আমি 2টা করে পরের ক্লাসগুলোতে তোমাদেরকে দিব। তাহলে মোটামুটি WS কোশ্চেনের 2টি নিয়ম আছে, একটা হলো সাবজেক্ট ধরে তোমরা কিভাবে করবে, আরেকটা হলো অবজেক্ট ধরে কিভাবে করবে। সো সাবজেক্ট ধরে কিভাবে করবে ওটা আমি শিখিয়েছি গত ক্লাস ভিডিওতে। তোমরা যদি কেউ মনে না রাখতে পারো তাহলে গত ক্লাসের ভিডিওটা দেখতে পারো। এরপর আজকে আমি শেখাচ্ছি অবজেক্ট ধরে কিভাবে আমরা WS কোশ্চেন করব, বাট সব নিয়ম না, 2টা নিয়ম আমি শেখাবো, বাকি নিয়মগুলো 2টা করে তোমাদেরকে পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করবো। সো 1 নম্বর যেটা সেটা হলো হোয়াট প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে বস্তু প্রাণীবাচক অবজেক্ট থাকলে হোয়াট বসবে। এটা হচ্ছে তোমার উপরের, এইটা হলো সেন্টেন্সটা তৈরি করার নিয়মটা। এরপরে এখন এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা, হি ইজ টিচিং ইংলিশ। এটির বাংলা কি, তিনি ইংরেজি পড়াচ্ছেন। তো এখানে আমরা কিন্তু এই যে এখানে হচ্ছে তোমার এই ইংলিশের নিচে কিন্তু দাগ দেওয়া আছে, রাইট? তো যেটার নিচে দাগ দেওয়া আছে অবশ্যই সেটা বাদ দিয়ে আমাদেরকে WS কোশ্চেন করতে হবে। আর এখানে দাগ দেওয়া আছে দিসের নিচে, এটা আমার দেওয়া হয়নি। তো যাই হোক, হি ইজ টিচিং ইংলিশ, এটা যদি আমরা WS কোশ্চেন করি তাহলে এখানে দেখো অবজেক্ট হলো এটা দ্বারা বস্তু বোঝাচ্ছে, বস্তু বোঝালে কী হবে, এই যে দেখো বস্তু বোঝালে হোয়াট, তাহলে হোয়াট লিখলা। এরপর অক্সিলারি ভার্ব এখান থেকে কোনটা, ইজ লিখলা, হোয়াট ইজ। এরপরে হচ্ছে সাবজেক্ট দিলা, এই যে হি, হোয়াট ইজ হি। এরপর ভার্ব দিলা, এই যে এটা ভার্বের সাথে আইএনজি যেটা আছে সেম সেটাই হবে, তাহলে হোয়াট ইজ হি টিচিং। এইভাবে করে অনেকগুলো বাক্য তোমরা তৈরি করতে পারো। যদি কোনো সেন্টেন্সের অবজেক্ট দ্বারা যদি বস্তু বা প্রাণী বোঝায় তাহলে হোয়াট দিয়ে আমরা সেটা WS কোশ্চেন তৈরি করব, রাইট?
সো এটা ছিল 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম আমি যদি তোমাদেরকে দেখাই, হুইচ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা নিয়মটা আমি লিখে দিছি। এরপরে হচ্ছে এখানে আমি একটা তোমাদেরকে উদাহরণ লিখে দিছি, হি বট দিস ইয়েস্টারডে, হি বট দিস, তিনি এটি কিনলো, তিনি গতকালকে এটি কিনলো, তিনি গতকালকে এটি কিনলো, এটির বাংলাটা হবে এটা। এরপরে আমরা যদি এটা WH কোশ্চেন করি তাহলে দেখো এই যে যখন অবজেক্ট দিস দিস এগুলো হবে তখন কিন্তু হুইচ বসাতে হবে। দেখো এই যে হুইচ বসিয়েছি, তাহলে এটি যেহেতু পাস্ট টেন্স তাই আমাদেরকে ডিড নিতে হবে। প্রশ্ন করার সময় পাস্ট টেন্সে ডিড বসাতে হয়, তাহলে হুইচ ডিড। এরপরে দেখো এই যে তোমার সাবজেক্ট নিলাম হুইচ ডিড হি, দেন আমরা এই তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে, হুইচ ডিড হি বাই দেন ইয়েস্টারডে। এভাবে করে তোমরা এই অবজেক্ট নিয়ে যেই WH কোশ্চেনগুলো সেগুলো তৈরি করবে। এই 2টা নিয়ম আমি শিখিয়ে এলাম, তোমাদের শিখালাম। এই 2টা নিয়মে যেই বাক্যগুলো তোমাদের বইয়ে আছে সেগুলো তোমরা চেষ্টা করবে। আর এভাবে করে আমি সামনের যে ক্লাসগুলো আছে, বাকি যে নিয়মগুলো আছে সেগুলো আমি দিব। এই সব নিয়মগুলো করলে কিন্তু তোমাদের WH কোশ্চেনে মোটামুটি আর সমস্যা থাকার কথা না। তো এই WH কোশ্চেনটা কিন্তু ভালোভাবে যদি শিখতে পারো তাহলে ক্লাস 5-এ উঠলেও কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে। সো এই ছিল আমার WH কোশ্চেন নিয়ে আলোচনা। এরপরে আমি যদি আসি তোমার সিলেবাসের 10 নং আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, যেটি 192 পৃষ্ঠার 9 নং। আমি যদি এটা বের করি তাহলে তোমরা বুঝতে পারবে, তোমরা বইটি বের করতে পারো, 192 পৃষ্ঠার 9 নং, রাইট, 192 পৃষ্ঠার 9 নং। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই 192 পৃষ্ঠার এই যে 9 নং, এই 9 নং হলো উপরের একটা, আমরা এখানে দেখো যে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে উপরে, এরপর নিচে কোশ্চেন দেওয়া আছে A থেকে C পর্যন্ত। তো এই A থেকে C পর্যন্ত এই কোশ্চেনগুলো দেওয়া আছে, আমাদেরকে কিন্তু এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, রাইট। তো এই 3টা প্রশ্নের আমরা উত্তর দিব। তো প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটা কি আছে, হোয়াট ডু ইউ পুট ডাউন, তুমি কি নিচে রাখো। এখানে কিন্তু উপরের ইনস্ট্রাকশনগুলোর সাথে মিল রেখে আমরা অবশ্যই উত্তরগুলো লিখবো, রাইট। তো প্রথম প্রশ্নটা আমরা পড়লাম যে তুমি কি নিচে রাখো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কুল ব্যাগ, আমরা নিচে স্কুল ব্যাগ রাখি। আমরা ক্লাসরুমের সাধারণত কি করে থাকি সেগুলো আমরা আলোচনা করছি। তো আমরা ক্লাসরুমে সাধারণত টেবিলের নিচে আমরা ব্যাগ রেখে থাকি, বই রেখে থাকি, সেগুলো আমি বললাম। দেন হোয়াই ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, এরপরে অন্য একটা প্রসঙ্গ আসলো যে তুমি কেন তোমার হাত ধৌত করো। তারপর এখানে আমরা দেখো এখানে একটা অ্যান্সার দেখতে পাচ্ছি, টু কিপ জার্ম ফ্রি, জীবাণুমুক্ত থাকার জন্য আমরা আমাদের হাত ধৌত করি। কারণ আমরা যখন বাইরে থেকে আসি তাহলে কিন্তু আমরা অনেক কিছু নেড়ে থাকি, মনে করো যে গাছে হাত দিই অথবা বই অথবা অন্য অনেক কিছু হাত দিই, তো সেগুলোতে কিন্তু জীবাণু লেগে থাকলে আমাদের হাতে লেগে যাবে, রাইট। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, টু কিপ জার্ম ফ্রি, জীবাণু মুক্ত থাকার জন্য আমাদেরকে কী করতে হবে, হাত ধৌত করতে হবে। এরপরে আমরা C নাম্বারটা দেখতে পাচ্ছি, হাউ ডু ইউ হেল্প ইউর মাদার, তোমরা কিভাবে তোমার মাকে সাহায্য করে থাকো। C নাম্বারে আমরা এখানে দেখো প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি যে আফটার রিটার্নিং ফ্রম স্কুল, আমরা আমাদের বিদ্যালয় থেকে আসার পর আই ওয়াশ মাই হ্যান্ডস, আমার হাত ধৌত করি। দেন আই গো টু কিচেন ফর ডুইং হেল্প অ্যান্ড ফর ডুইং হেল্প টু মাই মাদার, or for doing help my mother, এভাবে আমরা লিখতে পারি। তো আমরা বাক্যটি কী ছিল, যেমন আফটার রিটার্নিং ফ্রম মাই স্কুল, আমার স্কুল থেকে আসার পর আই ওয়াশ মাই হ্যান্ডস, আমার হাত ধৌত করি। দেন আই গো টু কিচেন ফর ডুইং হেল্প টু মাই মাদার, এরপরে সাহায্য করার জন্য আমি আমার আম্মাকে সাহায্য করার জন্য আমি কিচেনে যাই। সো দ্যাট ওয়ে তোমাকে অ্যান্সারটা এইভাবে করে তোমরা তোমাদের অ্যান্সারটা দিবে। এই ছিল আমার 9 নম্বর প্রশ্নের 9 নম্বর তোমার এই ছিল হচ্ছে আমার তোমার আন্ডারস্ট্যান্ডিং, যেটা 10 নাম্বার আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, সেটা আমি আলোচনা করলাম। এরপরে আমি আসি সিলেবাসের 11 নং। সিলেবাসের 11 নং আমি যদি আলোচনা করি, 199 পৃষ্ঠার 8 নম্বর। হ্যাঁ, তো 199 পৃষ্ঠা তোমরা বের করো, 199 পৃষ্ঠার 8 নং। এখানে 199 পৃষ্ঠার 8 নং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমার
এখানে বলছে রাইট, প্রশ্নটা আমরা পড়ি, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর স্টাডি অন ফ্রাইডে। শুক্রবারের তোমার শুক্রবারের পড়াশোনা সম্পর্কে তুমি 5টি বাক্য লিখো। মর্নিং কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস, যেগুলো সকালকে ডিপেন্ড করে, যেগুলো সকালকে বিবেচনা করে, অর্থাৎ তুমি শুক্রবারের সকালে তুমি কিভাবে তোমার পড়াশোনাটা করে থাকো, তোমার রুটিনটা তুমি কিভাবে করে থাকো, তুমি কিভাবে সকাল সময়টুকু তুমি কিভাবে পড়াশোনা করে থাকো, তো সেই বিষয়টার উপর তোমাকে কিছু লিখতে হবে। যেখানে এখানে কিছু কোশ্চেন করে দিয়েছে, সেগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। বাট তোমরা উত্তর করার সময় অবশ্যই তোমার ABC দিবা না, প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে, রাইট? তো আমি কিন্তু এখন বলছি হলো তোমার সিলেবাসের 11 নং, রাইট? সিলেবাসের 11 নং আমি এখন আলোচনা করছি। সিলেবাসের 11 তো সিলেবাসের 11 নং 199 পৃষ্ঠা তোমরা বের করলে দেখতে পাবে। তো এই আমাদের 8 নম্বরটা আমি আলোচনা করছি। 8 নম্বরের প্রথম প্রশ্নটা দেখো, হোয়েন ডাজ ইউর স্টাডি বিগিন, তোমরা কখন তোমাদের পড়া আরম্ভ করো? তো তোমরা এখানে দিতে পারো যে অন ফ্রাইডে মাই স্টাডি বিগিনস অ্যাট 7:30 AM, শুক্রবারে আমাদের 7:30 আমরা আমাদের পড়াশোনা শুরু করি। সো এইভাবে এই বাক্যটা লিখতে পারো। দেন হাউ মেনি সাবজেক্টস ডু ইউ স্টাডি, তোমরা কতগুলো সাবজেক্ট ওই দিন পড়ে থাকো? আই স্টাডি নিয়ার অ্যাবাউট 3 সাবজেক্টস, আমি প্রায় 3টি বিষয়ের মতো পড়ে থাকি। সো এই বাক্যটা তোমরা লিখতে পারো। এরপরে হোয়েন ডু ইউ বিগিন ইচ সাবজেক্ট অ্যান্ড হাউ মেনি টাইম ডু ইউ স্টাডি ইচ সাবজেক্টস, তোমরা কখন তোমরা প্রত্যেকটা যে তোমাদের সাবজেক্টগুলো আছে সেগুলো কতটুকু সময় করে তোমরা পড়ে থাকো সেটা লিখতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন তোমরা দিতে পারো যে আই বিগিন বেঙ্গলি অ্যাট 7:30 AM, then I study taking English subjects for 20 minutes, then I begin to read maths, then I begin to read math for 1 hour, এরপর আমি ম্যাথ করতে শুরু করি 1 ঘন্টার মতো। সো এইভাবে করে তোমরা কিন্তু নিজের মতো করে লিখতে পারো, রাইট? সো এই প্রশ্নের উত্তরগুলো খালি তোমরা যদি সুন্দর করে লিখতে পারো প্যারাগ্রাফের মতো করে 5টা বাক্যে, তাহলে কিন্তু এটা তোমরা মোটামুটি ভালো একটা মার্কস পাবে। সো এই ছিল আমার সিলেবাসের 11 নং। এরপর আমি যদি সিলেবাসের 12 নং আলোচনা করি, 12 নং হলো রিঅ্যারেঞ্জ, রাইট? তো রিঅ্যারেঞ্জে আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে তোমরা সেন্টেন্স রিঅ্যারেঞ্জে কী থাকে, একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো এলোমেলোভাবে থাকে, সেগুলো তোমাকে কী করতে হবে, সেগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে। তো আমি যদি তোমাদেরকে দেখাই যে এখানে তোমাদেরকে আমি এই অংশটাতে আমি যদি এদুরুকে দেখাই যে তোমরা মনে করো একটা বাক্য আছে যে মনে করো যে প্রথমে প্লে দিলে দেন ক্রিকেট, রাইট? তোমরা এই বাক্যটা দেখতে পাচ্ছ, এটা একটা বাক্য আমি এলোমেলো করে লিখছি। তো এই বাক্যটা আমি যদি সাজাতে চাই তাহলে কিন্তু আমি বলেছিলাম যে এই জিনিসগুলো শিখতে হলে কিন্তু তোমাদেরকে একটু ওই ট্রান্সলেশনগুলো করতে হবে, যে আমরা ইংরেজি বাক্যগুলো আসলে সেখানে কিভাবে সাজানো থাকে, যেমন প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো কীভাবে থাকে, পাস্ট টেন্সের বাক্যগুলো কীভাবে থাকে, সেগুলো আমি অল্প করে ক্লাসে আলোচনা করেছিলাম। ওগুলো তোমরা ইংরেজি 2য় পত্রে ট্রান্সলেশন যে ট্রান্সলেশন যে পার্টটি আছে সেটা তোমরা চেষ্টা করবে সেখান থেকে পড়ে নেওয়ার জন্য। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে তোমার এখানে একটা আমি সেন্টেন্স লিখেছি এলোমেলো করে, সেটি তুমি যদি সাজিয়ে লিখতে চাও তাহলে এখানে দেখো প্রথমে সাবজেক্ট নিতে হবে না, তাহলে নিলে আই, এরপরে হচ্ছে ভার্ব নিতে হবে প্লে, তাহলে আই প্লে, এরপরে কী নিতে হবে অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আই প্লে ক্রিকেট, রাইট? আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। সো এইভাবে করে তোমরা রিঅ্যারেঞ্জ যে পার্টটি আছে সেটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা সেটা ভালোভাবে শিখতে পারবে। অ্যান্ড ক্লাস 4-এ এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে শিখলে তোমাদের যেটা উপকার হবে, ক্লাস 5-এ যখন তোমরা উঠবে তখন কিন্তু এই বিষয়গুলোই আছে, একটু আলোচনা একটু বেশি, বাট এগুলো ভালোভাবে শিখলে সেখানে অনেকটা হেল্প হবে আমি আশা করি। সো এই ছিল রিঅ্যারেঞ্জের আলোচনা। সিলেবাসের যেটা আমি আলোচনা করলাম, এখন সিলেবাসের তোমার
সিলেবাসের 12 নং আমি আলোচনা করলাম, সিলেবাসের 12 নং, রাইট? সিলেবাসের 12 নং আলোচনা। এখন আমি যদি সিলেবাসের 13 নং আলোচনা করি, তো সিলেবাসের তোমরা সিলেবাসের 13 নং তোমরা যদি আমি যদি তোমাদেরকে দেখাই, সিলেবাসের 13 নং কী থাকে? সিলেবাসের 13 নং হলো কমপ্লিটিং ফর্ম থাকে। একটা ফর্ম একটা পূরণ করতে হবে, যেটা আমি আগে আলোচনা করেছি, আমি আর বইয়ে তোমাদেরকে দেখাবো না। সেই ফর্মটা আসলে কী থাকে, একটা ফর্মে একটা ফরম্যাট দেওয়া থাকে, উপরে হচ্ছে তোমার নাম দেওয়া থাকে, এরপরে হচ্ছে ফাদার্স নেম, দেন মাদার্স নেম, এভাবে করে তোমরা যে অংশগুলো থাকে সেগুলো তোমরা ফিল আপ করবে। এরপরে হচ্ছে অকুপেশন, পেশা, দেন তোমাদের ক্লাস, তোমাদের শ্রেণী, এরপর নিচে সিগনেচার থাকে। তো সেই জিনিসগুলো যদি তোমরা ভালোভাবে লিখে থাকো তাহলে কিন্তু মোটামুটি ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে পারবে। সো এই ছিল আমাদের সিলেবাসের 13 নং আলোচনা, যেটা আমি করলাম। সো আমাদের ইংরেজি প্রথম পত্রে কিন্তু তোমার সিলেবাসের প্রায় আমি আলোচনা করলাম সিলেবাসের তোমার 9 থেকে 13। তো এই 9 নং আমি সিলেবাসের 9 থেকে 13 প্রায় আলোচনা শেষ। 9 নং আমি যেটা আলোচনা করলাম সেটা হলো WS কোশ্চেন। WS কোশ্চেনে তোমরা এই জিনিসটা ক্লাস ভিডিও দেখার সময় পজ করে এটা তুলে নিতে পারো। তো এই ছিল আমার ইংরেজি প্রথম পত্রের 9 থেকে 13। আই হোপ যে তোমরা 9 থেকে 13 যে আমি আলোচনা করেছি সেটা তোমরা ভালোভাবে ক্লাসের মধ্যে তোমরা বুঝতে পেরেছো, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদেরকে ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস ছাড়া কিন্তু আসলে এগুলো খুব ভালোভাবে করতে পারবে না। সো আই হোপ যে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। সো এই ছিল আমার ইংরেজি প্রথম পত্রের প্রথম পত্রের সিলেবাসের 9 থেকে 13 আলোচনা। তো যাই হোক, এখন আমি ইংরেজি দ্বিতীয় পত্রে আমি যদি আসি, ইংরেজি দ্বিতীয় পত্রে তোমরা দেখতে পাচ্ছ জেন্ডার পরিবর্তন। তো জেন্ডার পরিবর্তনে আমি তোমাদেরকে যদি বলি, তো জেন্ডার পরিবর্তনে আমি তোমাদেরকে যেটি শিখিয়েছিলাম সেটি হলো, আচ্ছা এটা আমি মিশাই, এটা এখন আমার লাগবে না। জেন্ডার পরিবর্তনে সাধারণত তোমরা পরীক্ষার সময় যেটা ভুল করে থাকো, যে নিয়মটা আসলে এদিকে বাম দিকে হলো ম্যাসকুলিন জেন্ডার, হ্যাঁ, ম্যাসকুলিন জেন্ডার, দেন ফেমিনিন জেন্ডার। সো এই জিনিসটা অনেকে দেয় না। এরপরে যেটা ম্যাসকুলিন জেন্ডারটা এদিকে হবে, দেন একটা দাগ দিয়ে ফেমিনিন জেন্ডারটা এদিকে হবে। সো এইভাবে করে তোমরা কিন্তু এই জেন্ডারটা এইভাবে এই নিয়মে তোমরা জেন্ডারটা লেখার চেষ্টা করবে। সো আমার এখানে যেটা আছে জেন্ডার পরিবর্তন কক থেকে র্যাম পর্যন্ত বইয়ের মধ্যে আছে, তো বই থেকে পড়ে নিবে। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ আছে দ্য ক্র। সো সেই দ্য ক্র বিষয়ে প্যারাগ্রাফটা বইয়ের মধ্যে আছে, সুন্দর করে প্রতিটা বাক্য পড়ে নিবে, এবং বাক্য লেখার সময় অবশ্যই চেষ্টা করবে যেন বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ আমরা যখন তোমরা পরীক্ষা দাও, তো খাতা দেখার সময় আমরা অনেক মিস্টেক পেয়ে থাকি। সো তোমরা যদি ভালোভাবে বাসায় পড়ো তাহলে কিন্তু এই মিস্টেকগুলো হওয়ার কথা না। সো আই হোপ যে তোমরা সেগুলো ভালোভাবে পড়বে। এরপরে আমি যদি আসি, আমার গণিত আলোচনা আছে, গণিত নিয়ে আমি আলোচনা করব। সো আমার ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্রের আলোচনা প্রায় শেষ। আমি এখন গণিত সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। সরি, এটি ছিল হচ্ছে তোমার তারিখ, রাইট? তারিখ 26। তো তোমরা এখানে গণিত দেখতে পাচ্ছ অধ্যায় 6। অধ্যায় 6-এ আমি প্রথম দিকে কিছু অঙ্ক, বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করিয়েছিলাম, দেন যোগ্যতা ভিত্তিক অঙ্ক করিয়েছি। তো আমাদের এই শিটে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে। সো এই অঙ্ক প্রায় 3টির মতো আছে, আর প্রথম 2টি আমি করে দেবো। তাহলে এই প্রথম 2টি করলে 3 নম্বরটা বুঝতে পারবে। অনেকটা অঙ্কগুলো কিন্তু একটি আরেকটির সাথে রিলেটেড, রাইট? সো প্রথম অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমি এখানে লিখি যে এখন আমার আলোচনা হচ্ছে গণিত, রাইট? সো গণিত আলোচনা হচ্ছে গণিত। তো গণিত আমি আলোচনা করব। গণিত আলোচনাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, অঙ্কটা আমরা তুলি। অঙ্কটা হলো তোমার এরকম করে দেওয়া আছে, রাইট? এই যে এটা একটা অঙ্ক দেওয়া আছে, এই 11 নম্বর প্রশ্ন, হ্যাঁ, এটা ফাঁকা ঘর ইন্টু সরি এটা হবে ফাঁকা ঘর ইন্টু 11, ফাঁকা ঘর ইন্টু 11 = 26 + 7। এখন
ক নম্বরে আমাদেরকে যে এটা হচ্ছে মনে করো উদ্দীপক, এটা অঙ্কটা দেওয়া আছে। এখন যোগ্যতা ভিত্তিক অঙ্কতে কি আমাদেরকে সাধারণত বের করতে হয়, ক নম্বরে ক খ গ এভাবে করে প্রশ্ন দেওয়া থাকে, আমাদেরকে ক থেকে গ পর্যন্ত প্রশ্নের উত্তর করতে হয়, রাইট। সো ক নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে যদি শিটে দেখাই, আমি আর লিখতেছি না, কারণ আমার আরও অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো আলোচনা করতে হবে, তোমরা শিটে দেখলে বুঝতে পারবে। তো ক নম্বর যে প্রশ্নটা আছে, ক নম্বর প্রশ্নটা কী বের করতে বলছে, খালি ঘরে 4 বসালে সম্পর্কটি প্রতীকের সাহায্যে প্রকাশ করো। অর্থাৎ আমি যদি আবার বলি, এই খালি ঘরে আমরা যদি 4 বসাই, তাহলে এই অঙ্কের যে সম্পর্কটা সেটা প্রতীকের সাহায্যে প্রকাশ করো। তো এখানে আমরা যদি 4 বসাই, দেখো যে আমরা যদি এখানে 4 বসাই, এই খালি ঘরে আমরা যদি 4 বসাই, 4 × 11 দেন কিন্তু এটা হচ্ছে, রাইট। তো এই খালি ঘরে 4 বসালে বলতেছে প্রতীকের সাহায্যে প্রতীকের সাহায্যে প্রকাশ করো, সম্পর্কটি প্রতীকের সাহায্যে প্রকাশ করো। তো দেখো এই দুইটা গুণ করলে কত হচ্ছে, 4 11 44 হচ্ছে না, আর এই দুইটা যোগ করলে কত হচ্ছে, 6 7 13 3 হাতে 1 33। তো এখানে 33, এখানে 44। তো এই সংখ্যাটা পরের সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড়, তো এখানে আমরা দিতে পারি না, এটা সমান সমান দিবে না, এটা এই করে দিলে শেষ। এটা হচ্ছে ক নম্বর। তো ক নম্বরটা আমরা কীভাবে করব, এগুলো লিখবে না, এগুলো আমি বোঝানোর জন্য লিখলাম। তো ক নম্বরটা আমরা, এই যে এটা হচ্ছে ক নম্বর, রাইট, এই যে এটা হচ্ছে ক নম্বর। তো সম্পর্ক প্রতীক জাস্ট এটা বসাবে, সমান সমানটা তুলে দিই। তো এটা ছিল ক নম্বর আমরা করলাম। এরপর আমি আসি খ, রাইট। তো খ নম্বরে আমরা যদি দেখি যে খালি ঘরে 2 বসালে সম্পর্কটি প্রতীকের সাহায্যে প্রকাশ করো। আমরা যদি এই খালি ঘরটাতে যদি 2 বসাই, তাহলে সম্পর্কটা আবার প্রতীকের সাহায্যে প্রকাশ করো। মনে করো আমি খ নম্বরটা যদি করি, খালি ঘরে 2 বসালে, রাইট। তো 2 × 11, এখানে কত হচ্ছে 22, আর এখানে কত দেওয়া আছে 26 + 7 13 3 33। হ্যাঁ, তো এই যে দেখো এর আগে এখানে ছিল বেশি, এখানে ছিল কম, এখন এইখানে কম এখানে বেশি, তাহলে এটা তোমাদের কীভাবে দেখাতে হবে, এই অর্থাৎ সবসময় প্রথমের সংখ্যাটা বিবেচনা করতে হবে পরেরটা থেকে, প্রথমেরটা ছোট পরেরটা থেকে, তাহলে ছোট চিহ্ন এটা। সম্পর্ক প্রতীকে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ছোট এটা, বড় এটা, সমান সমান এটা, তারপর সমান সমান নয় এটা, রাইট। তো সম্পর্ক প্রতীকে তোমরা যারা বুঝতে পারবে না বা যারা বুঝতে পারছো না, তারা সম্পর্ক প্রতীকে আমার গত লেকচারে সম্ভবত সম্পর্ক প্রতীক নিয়ে আলোচনা করেছিলাম। সো সেই ক্লাস ভিডিওটা দেখলে তোমরা এটা আরও ক্লিয়ার হবে তোমাদের। সো এই ছিল আমার খ নাম্বারটা। গ নাম্বারটা আমি যদি তোমাদেরকে দেখাই, গ নাম্বারটা হচ্ছে খালি ঘরে কোন সংখ্যা বসবে, খালি ঘরে কোন সংখ্যা বসবে। এই যে এই খালি ঘরটাতে কোন সংখ্যাটা বসালে অ্যাপ্রোপ্রিয়েট হবে। গ নাম্বারটা আমি যদি করি, তোমরা এখানে দেখো, আমি যদি গ নাম্বারটা করি, যে এই যে ফাঁকা ঘর × 11 সমান সমান 26 + 7। তো এটা আমি যদি সমাধান করি, এখানে বা দিবে, কারণ ওই পাশে সমান সমান আছে, তাই এই পাশে বা দিতে হবে, রাইট। তো আমরা যদি এই অঙ্কটা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটি যোগ করলে কত হবে 33, রাইট। তো 33 লিখলে, এরপরে এখানে ফাঁকা ঘর × 11 লিখলে, এরপরে আবার বা দিলে, এখানে হচ্ছে তোমার যেটা হচ্ছে ফাঁকা ঘর আছে সেটা লিখলে, দেন সমান সমান এই সংখ্যাটা রাখলে 33। এখন এই গুণ সংখ্যাটা আমরা যদি সমান সমানের এদিকে পার করে আনি, তাহলে কিন্তু যেটা থাকে তার বিপরীত হয়ে যায়। গুণ থাকলে ভাগ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ, রাইট। সো এইভাবে করে তোমরা করবে, গুণ আছে ভাগ করে ফেলো, তাহলে ভাগ 11। তো 33কে 11 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 3। সো অতএব ফাঁকা ঘর সমান 3। তো এই ছিল আমার তোমার 11 নম্বর অঙ্কটার ক খ গ আলোচনা। তো তোমরা এটা তুলে নিতে পারো। তো তোমরা এটা যদি তুলে নিতে চাও, ক্লাস আসলে তুলে তোমাদের না নিলেও হবে, এই তোমাদের শিটের মধ্যে আমি তুলে দিছি, জাস্ট তোমরা ক্লাসটি দেখার সময় জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে তুলে দিলাম, যেন তোমরা জিনিসটি ভাঙে ভাঙে বুঝলাম, যেন বুঝতে পারো, রাইট। সো এই ছিল আমার তোমার গ নাম্বারটা। তো গ নাম্বারটা আমি প্রায় আলোচনা করলাম, 11 নম্বর অঙ্কটা পুরোটা। এরপরে আমি আসি 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে যদি আমি তোমাদেরকে দেখাই যে 12 নম্বর আসলে প্রশ্নটা কি আছে, 12 নম্বর প্রশ্নটা আমি আগে তুলব, এটা মিশাই দিই। 12 নম্বর প্রশ্নটা আছে এখানে, যদি তোমাদেরকে দেখাই, 12 নম্বর প্রশ্নটা আছে হলো 4 ও অপর একটি সংখ্যার যোগফলকে 6 দিয়ে গুণ করলে গুণফল 54 হয়। 4 ও অপর
সংখ্যার যোগফলকে, চার ও অপর সংখ্যার যোগফলকে, চার ও অপর সংখ্যার যোগফলকে 6 দিয়ে গুণ করলে গুণফল 54 হয়। 6 দিয়ে গুণ করলে গুণফল 54 হয়, রাইট? এটা হচ্ছে প্রশ্ন। গুণফল 54, আমি প্রশ্ন লিখছি তোমাদের সুবিধার জন্য। গুণফল 54 হয়। এখন এটা হলো প্রশ্ন, তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত বের করতে হবে। তো ক খ গ। ক নাম্বার কী আছে? ক নাম্বার আছে তো তোমার অপর, ক নাম্বার যেটা বের করতে হবে, অপর সংখ্যাকে ফাঁকা ঘর ধরে গাণিতিক বাক্য গঠন করো। তো অপর সংখ্যাটাকে ফাঁকা ঘর ধরে গাণিতিক বাক্য করতে হবে। যেমন তাহলে দেখো 4 ও অপর সংখ্যার যোগফল, তাহলে 4 ও অপর সংখ্যার যোগফলকে 6 দিয়ে গুণ করি, রাইট? তো এখানে এটা যদি আমরা এইভাবে দিই, 6 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 54। তো এই যে এইভাবে করে ক নাম্বারটা করলেই অঙ্ক শেষ। ক নাম্বারটা হলো এটা। তাহলে 4 ও অপর সংখ্যার যোগফল, এটা অপর সংখ্যা, এটা ধরছি ফাঁকা ঘর। 4 ও অপর সংখ্যার যোগফলকে 6 দিয়ে গুণ করলে গুণফল 54 হবে। সো ক নাম্বারটা শুধু এটা লিখলেই হবে। ক নাম্বার হচ্ছে তোমরা এইভাবে করে করবে। খ নাম্বার যদি করি, খ নাম্বার আমি যদি তোমাদেরকে দেখাই, খ নাম্বারে বের করতে বলছে যে অজানা সংখ্যাটি নির্ণয় করো। অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখন এই অজানা সংখ্যাটি, এই যে এটা নির্ণয় করতে হবে, রাইট? তো এটা নির্ণয় করার জন্য আমাদের কীভাবে করতে হবে? তো দেখো, এটা আগে তুলতে হবে না পুরো অংশটা, একটু আগে যেটা করলাম যে 4 যোগ অজানা সংখ্যাটি, তোমরা লিখবে উপরে অজানা সংখ্যাটি নির্ণয় করি, লিখে এটা লিখবে 4 যোগ ফাঁকা ঘর ইন্টু 6 = 54। এটা এইভাবে করে লিখলে দেন এখানে বা দিলে, হ্যাঁ, এই যে এইভাবে করে বা লিখতে পারো, অথবা তোমরা শর্ট ফর্ম হলো এটা এইভাবেও দিতে পারো। তো এখন দেখো, আমি যদি করি যে এটা প্রথমে যেটা আছে সেটা হলো তোমার এইটা, প্রথমে আমি যেটা করবো 4 যোগ ফাঁকা ঘর, দেন তোমরা এটা রাখলে 54, এটা গুণ অবস্থা আছে, এটা ভাগ করে ফেলো 6, রাইট? দেন 4 যোগ ফাঁকা ঘর সমান সমান, এটা ভাগ করে ফেলো 9, দেন আবারও ফাঁকা ঘর সমান সমান 9, এটা যোগ। দেখো এই যে এর আগে কিছু নেই মানে কি যোগ আছে, অথবা তোমরা এইখানেও ধরতে পারো যে এটা যোগ অবস্থা আছে, তাহলে এটা পার করে আনলে বিয়োগ হবে। তাহলে অতএব ফাঁকা ঘর সমান সমান 5। তাহলে অজানা সংখ্যাটি 5, অজানা সংখ্যাটি 5। এটা হলো খ নম্বর, রাইট? এখন গ নম্বরে আসি। দেখো গ নম্বরে কী বলছে? গ নম্বরে অজানা সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 14 হবে। তো অজানা সংখ্যাটি আমরা যেটা পেলাম সেটা হলো অজানা সংখ্যাটি যে কত? 5। তো অজানা সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল তোমার যোগফল 14 হবে, এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। তো অজানা সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 14 হবে? তাহলে 5 যোগ অজানা সংখ্যা, এটা 5 যোগ এটা কত যোগ করলে, তাহলে ফাঁকা ঘর নাও, তাহলে অজানা সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 14 হবে? এরপর 52, 5 এই যে ফাঁকা ঘর নিলে সমান সমান 14, এই যোগ অবস্থা আছে এটা, তাহলে এদিকে পার করে আনো, বিয়োগ হয়ে যাবে, আবারও সমান সমান বিয়োগ করে দাও 9। অতএব ফাঁকা ঘর সমান সমান 9। এই ছিল আমার অঙ্ক। তো এই ফাইনালি আমরা এই গণিত আমরা শেষ করলাম, গণিত আলোচনা। তো গণিতের গ নাম্বারটা এই 12 ক থেকে গ পর্যন্ত আমি তোমাদেরকে দেখালাম। তো এই গণিতের 11 আর 12 করে দিলাম, এইভাবে করে তোমরা 13 নম্বরটা করতে পারবে, অনেকটা 11-12 রিলেটেড। সো আই হোপ যে তোমরা গণিত আলোচনাটা বুঝতে পেরেছো। সো এখন আমরা আসি বাংলাদেশ বিশ্ব পরিচয়। তো বাংলাদেশ বিশ্ব পরিচয় আমি যদি লিখি, এটা মিশাই, তোমরা ক্লাসটি তোমরা ভালোভাবে যদি দেখো তাহলে কিন্তু অনেকটাই হেল্প পাবে, রাইট? কারণ তোমরা উইদাউট ক্লাস কিন্তু লেসনগুলো করতে পারবে না। তাই আমি রিকমেন্ড করব তোমরা ক্লাসগুলো বাসায় ভালোভাবে দেখে তারপরে যে লেসনগুলো আমরা দিচ্ছি সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। সো সমাজে আমি যদি তোমাদেরকে দেখাই, সমাজে এখানে যেটা আলোচনা আমরা করেছি, যে অধ্যায়টা পড়তে বলেছি, কাজের মর্যাদা। সো আমরা একটা কথা জানি, সেটা হলো প্রতিটি কাজের মর্যাদা। এই অধ্যায়টিতে যে বিষয়টা আসলে তুলে ধরা হয়েছে সেটা হলো পেশা। সো প্রতিটি পেশাই কিন্তু মূল্যবান। সব পেশাকে আমরা আমাদের সমান চোখে দেখা উচিত। সো যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই, তাহলে যেমন পরিবহন শ্রমিক, অর্থাৎ পরিবহন
পরিবহন যেগুলো আছে, আমরা কিন্তু যদি পরিবহন না থাকতো, যদি কোনো গাড়ি না থাকতো, তাহলে কিন্তু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু সহজে যেতে পারতাম না। যারা পরিবহন নিয়ে যারা কাজ করে, যারা গাড়ি চালাচ্ছেন, ইভেন যারা গাড়ি দেখাশোনা করছেন, সো আমাদের কিন্তু তাদের হেল্প নিতে হয়, রাইট? এরপরে যদি আমি আরেকটি এক্সাম্পল দিই, যেমন পোশাক শ্রমিক, পোশাক শিল্পে যারা কাজ করছে, যারা পোশাক তৈরি করছে, যেমন আমরা কিন্তু তারা যদি পোশাক তৈরি না করতো তাহলে কিন্তু আমরা ভালো ভালো কাপড় পরিধান করতে পারতাম না। তো সব পেশারই অনেক মূল্য আছে, সো আমাদেরও মূল্য দেওয়া উচিত, আমি যেটি মনে করি বা যেটি আমার ধারণা। সো এই ছিল তোমার কাজের মর্যাদা অধ্যায়টিতে সাধারণত কিছু পেশা নিয়ে আলোচনা করা আছে, যেটি আমি সংক্ষেপে কয়েকটি বাক্যে বললাম। তোমরা এটির আরও ডিটেলস আলোচনা আছে, তোমরা অধ্যায়ে পড়ে নিলে বুঝতে পারবে। এরপরে আমি যদি আসি আইসিটিতে আসলে পূর্বে আমি বলেছিলাম যে এটি একটি অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। বর্তমান সময়ে কিন্তু কম্পিউটার ছাড়া আমরা ভাবতেই পারি না। সো যদি ইফ এনিওয়ান ইজ আননোন ফ্রম কম্পিউটার, তাহলে কিন্তু বলতে পারি যে সে অনেক পিছিয়ে আছে, রাইট? সো কম্পিউটার সম্পর্কে সবারই ধারণা থাকা উচিত। আর আমাদের প্রতিষ্ঠান থেকে যারা কম্পিউটার সাবজেক্টে পড়ানো হচ্ছে, এটি অনেকটা ভালো দিক বলে আমি মনে করি। সো কম্পিউটার সাবজেক্ট আমি যদি বলি, কম্পিউটার সাবজেক্টে এখানে বলা আছে যে আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করতে। তো আউটপুট ডিভাইসে আমরা কী জেনে থাকি? আউটপুট ডিভাইস হলো, আমরা কম্পিউটারে সাধারণত কোনো কিছু লিখি না, কোনো কিছু নির্দেশিত তথ্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে থাকি। তো সেগুলো লেখার পরে আমরা কিন্তু সেটির ফলাফল প্রিন্টারের মাধ্যমে বের করে থাকি। সো প্রিন্টার কিন্তু এক প্রকার আউটপুট ডিভাইস। কোনো কিছু লেখার পরে আমরা যখন সেটা ফলাফল আকারে বের করে থাকি, সে ফলাফল প্রদর্শন করে থাকি, অথবা ফলাফল আকারে তোমরা যখন দেখতে পারো, সেগুলোই আউটপুট ডিভাইস। তো সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। যেমন প্রিন্টার, এরপরে হচ্ছে তোমার বলতে পারো যে স্পিকার, তারপর প্লোটার, এগুলো কিন্তু আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে। সো আউটপুট ডিভাইসের কিছু প্রশ্ন আছে, এগুলো এখান থেকে পড়ে নেবে। এরপরে আমি আসি বিজ্ঞানে আমি কিন্তু এখানে পদার্থ সম্পর্কে পড়তে বলা হয়েছে। আমি গত আগের ক্লাসে আমি বলেছিলাম যে পদার্থ আসলে আমি যদি বলি সংক্ষেপে, যে আমরা আমাদের আশেপাশে যা কিছু দেখছি সবই কিন্তু পদার্থ দিয়ে তৈরি। যেমন টেবিল, বই, চেয়ার, খাতা, সো সেগুলো কিন্তু সবই এক একটি পদার্থ। তো পদার্থের আমি সংজ্ঞাটা গত ক্লাসে দিয়েছিলাম যে পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন কঠিন, বায়বীয়, তরল। তো কঠিন পদার্থের মধ্যে আমাদের যেগুলো পড়ে, যেগুলোর আকার আছে, সেগুলো কিন্তু কঠিন পদার্থ। যেমন আমার কাছে যে এই শীটটি দেখতে পাচ্ছ তোমরা, এটির কিন্তু আকার আছে একটা, রাইট? সো এটি হচ্ছে, আমি বলতে পারি যে এটি হচ্ছে তোমার চতুর্ভুজের মতো, যেমন 4টি রেখার দ্বারা আবদ্ধ। সো এটির আকার আছে, তাই এটি হলো কঠিন পদার্থের মধ্যে পড়ে। এরপরে তরল পদার্থ কোনগুলো? যেগুলো কোনো পাত্রের মধ্যে দিলে আকার ধারণ করে থাকে, যেমন পানি, এরপরে হচ্ছে তোমার তেল, সেগুলো তরলের মধ্যে পড়ে। বায়বীয় কোনগুলো? যেগুলো আমরা চোখে দেখতে পারি না, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। সো দোজ আর বায়বীয় পদার্থ। সো আই হোপ যে বিজ্ঞান সাবজেক্টটা আমি সংক্ষেপে শুধু পদার্থগুলো আলোচনা করলাম। এগুলো তোমরা অধ্যায়ের মধ্যে একটু রিভাইজ করলে তোমরা অনেকটা বুঝতে পারবে। তো এই ছিল আমার বিজ্ঞানের আলোচনা। এরপরে ইসলাম ও হিন্দু ধর্ম, আমি যেটা বলেছিলাম যে কিছু এখানে আমি বর্ণনামূলক প্রশ্ন করতে দিয়েছি। সো আমি কিছু বর্ণনামূলক প্রশ্ন করতে দিয়েছি, কিন্তু সেগুলো পড়ার পূর্বে কিন্তু তোমাদেরকে অধ্যায়টা একটু ভালোভাবে পড়ে নিতে হবে। সো অধ্যায়ের যে আলোচনাগুলো আছে সেগুলো পড়ে নিলে তোমরা প্রশ্ন উত্তর পড়ার সময় অনেকটা হেল্প পাবে। সো আই হোপ যে তোমরা এগুলো সুন্দর করে বাসায় ভালোভাবে পড়বে। এরপরে আমি যদি বলি যে ফাইনালি আমি আমার পুরো শীটটা বাংলা থেকে একবারে ধর্ম পর্যন্ত প্রায় 8 থেকে 9টি সাবজেক্ট আমি সেগুলো আলোচনা করলাম। সো আমি যতটুকু পেরেছি সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, ইভেন করব। সো ফাইনালি আমরা আমাদের পুরো শীটটি শেষ করলাম। আজকে আমাদের 9 নং শীট ছিল, সেটা আমরা আলোচনা করলাম। আর অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ক্লাস আমি যদি কিছু বাক্য তোমাদের সম্পর্কে বলি,
যে আসলে বর্তমান সময়ে যারা বাসায় থেকে ক্লাস করছো তারা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা গুড উদ্যোগ নিয়েছে, যেটা দিয়ে আমরা তোমাদেরকে হেল্প করছি। আর আমরা আশা করি যে তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে এবং সেই অনুযায়ী তোমাদের লেসনগুলো কমপ্লিট করবে। কারণ তোমরা সবাই জানো যারা ক্লাস 4-এ আছো একটা সময় পর ক্লাস 5-এ উঠবে। তো ক্লাস 5-এ ওঠার পূর্বে কিন্তু তোমাদের বইগুলো যদি ভালোভাবে শেষ না হয় তাহলে কিন্তু তোমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। তাই তোমরা সকলে সুন্দর করে বাসায় ভালোভাবে পড়বে যে লেসনগুলো আমরা দিচ্ছি। এরপরে সবাই সুস্থ থাকার চেষ্টা করবে, বাসা থেকে প্রয়োজন ছাড়া বের হবে না, মাস্ক ব্যবহার করার চেষ্টা করবে। সো এই ছিল আমার আজকের পুরো আলোচনা। দিস ইজ অল অ্যাবাউট ফর টুডেস ক্লাস। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।